প্রিয় ভিউয়ার্স, তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো তোমরা যারা যারা বিভিন্ন ডিপার্টমেন্টে পরীক্ষা দিয়েছো বা ইন্টারভিউ দিয়েছো বা এখন তোমরা চাকরির প্রত্যাশী আছো, তোমাদের সকলকেই আমার চ্যানেলে স্বাগতম। আর আজকে এই ভিডিওটা তোমাদের সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটা সম্পূর্ণ দেখবে এবং ভিডিওটা সকলের মধ্যে শেয়ার করে দেবে। আর তোমরা অনেকেই ভিডিও দেখো কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো না, তো তোমাদের সাহায্য একান্তই প্রয়োজন। তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর আমি তোমাদের জন্য প্রতিদিন এরকম গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আসব। তো এই নিউজটা তোমরা অনেক আগেই দেখেছো। এখানে আমি আজ এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আর আমার থাম্বনেলও দেখেছো, এখানে আমি কি বলেছি যে আমাদের যে বিভিন্ন দপ্তরের মাধ্যমে যে শূন্য পদগুলো ফিল আপ করার কথা, সেইগুলা কেন সময় মতো হচ্ছে না, এইগুলার উপর কাদের প্রভাব সব থেকে বেশি এবং কেন, এটাই আজ বিস্তারিত আলোচনা করব। এবং তাদের প্রভাবের কারণে যে আমাদের নিয়োগ প্রক্রিয়া সময় মতো হচ্ছে না বা একটা সঠিক সময়ে হওয়ার কথা ছিল, সেইগুলা কেন হচ্ছে না, এগুলা বিস্তারিত আলোচনা করব। এবং এই যে নিয়োগ প্রক্রিয়াগুলা, যেগুলা আমরা বিগত সময় ধরে দেখি যে আমাদের ডিপার্টমেন্টগুলা খালি আছে, এই ডিপার্টমেন্টগুলোতে নিয়োগ প্রক্রিয়া উঠে আসবে, আমরা জানি যে এইগুলোতে নিয়োগ প্রক্রিয়া উঠে আসবে, কিন্তু সময় মতো উঠে আসে না বা আসলেও এত ধীর গতিতে কেন হচ্ছে। তো এটাই আজ আমি বলবো। তো এখানে তোমরা দেখে নাও যে প্রশাসনে আমলাতন্ত্রের ছায়া। প্রশাসন তো তোমরা বুঝতেই পারছো। আর আমলাতন্ত্র হচ্ছে আমাদের যে মন্ত্রিসভা আছে, সেখানে যে আমাদের মাননীয় কিছু মুখ আছে, সেইগুলা ছাড়া যে আরো পেছনে কিছু প্রধান প্রধান মুখ থাকে, সেইগুলাকে আমলাতন্ত্র বলা হয়েছে। তো এখানে তাদেরকে আমলাতন্ত্র বলার কারণ তাও এখন বিশ্লেষণ করব আমি, তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে। নিয়োগ সহ বহু সরকারি সিদ্ধান্ত হিমঘরে জমেছে। তো এখানে সরকারি সিদ্ধান্ত হিমঘরে জমেনি, আমাদের যে বেকার ভাই বোনেরা আছে তাদেরকে হিমঘরে ফেলে দেওয়া হচ্ছে। আমাদের যে বেকার ভাই বোনেরা আছে তাদেরকে হিমঘরে ফেলে দেওয়া হচ্ছে। এখানে কোনো সরকারি সিদ্ধান্ত, সিদ্ধান্ত তো পরের কথা, সিদ্ধান্ত নয়, আমাদের সরকারি ভাই বোন এরা কিন্তু হিমঘরে যাচ্ছে এই ভুল সিদ্ধান্তের কারণে। তো এখন তোমাদের কাছে এগুলোই আলোচনা করছি। আমলাতন্ত্রের ছায়া ক্রমশ দীর্ঘায়িত হচ্ছে। তো এগুলা তোমরা আশা করি বুঝতেই পারছো। কিভাবে তোমরা বুঝতে পারছো? জেআরবিটি গ্রুপ ডি দিয়ে বুঝতে পারছো, স্পেশাল এক্সিকিউটিভ দিয়ে বুঝতে পারছো, ত্রিপুরা পুলিশ দিয়ে বুঝতে পারছো, পুলিশের ডিপার্টমেন্টের মধ্যে যা যা নিয়োগ বের হচ্ছে সেইগুলা দিয়ে বুঝতে পারছো, স্বাস্থ্য দপ্তরে নিয়োগ হচ্ছে না সেইগুলা দিয়ে বুঝতে পারছো, টিআরবিটি দিয়ে তোমরা এগুলা বুঝতে পারছো। মন্ত্রিসভার বহু সিদ্ধান্ত কেবলমাত্র আমলাতন্ত্রের কারণে আলোর মুখ দেখেনি। তো আশা করি বুঝতেই পারছো আমলাতন্ত্র এখানে কি বোঝানো হয়েছে। একাংশ আমলাদের উপর রাজনৈতিক নেতৃত্বের বাধা আলগা হয়ে যাচ্ছে। তো তারা কি হচ্ছে, এই রাজনৈতিক যে একটা নিয়ম থাকে সেগুলো থেকেও কিন্তু তারা বাইরে বেরিয়ে আসতে চাইছে। নিজেদের সিদ্ধান্তটাকে এক শ্রেণীর আমলা বড় মনে করেছে, নিজের যে সিদ্ধান্ত সেটাকেই তারা অনেক বড় মনে করেছে। এখানে আমরা অনেক সময় দেখি মন্ত্রিসভায় বিভিন্ন ডিপার্টমেন্টে শূন্য পদ ঘোষণা করা হয়, বলাও হয়ে থাকে যে আগামী 2 মাসের মধ্যে এই নিয়োগ প্রক্রিয়াগুলো বের হবে, নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে, কিন্তু না বের হয় নিয়োগ নীতি নিয়ে কোনো বিজ্ঞপ্তি, না কোনো নিয়োগ নীতি বের হলে সম্পূর্ণ হয়। তো এটাই এখানে তারা চাইছে যে, যে আমলাতন্ত্র যারা আছে তারা এটাই চাইছে যে যাতে কোনো নিয়োগ নীতি না হয়, তাদের মতো করে যাতে সবকিছু চলে, বেকাররা যাতে সঠিক রাস্তায় না যেতে পারে, ভুল রাস্তায় যায়। বেকার যদি ভুল রাস্তায় যায় তাহলে সমাজের অনেক একটা অংশ নষ্ট হয়ে যাবে, এবং তারা এটাই চায়। আর এখান থেকে তারা প্রচুর অর্থ, এইগুলা বলতে পারো তোমরা, আদায় করে নিচ্ছে। একটা অ্যাপ্লিকেশন যখন করা হয়, সেই অ্যাপ্লিকেশনের পিছনে প্রচুর টাকা বেকারদের থেকে নেওয়া হয়, এটা তোমরা দেখেছো বিভিন্ন সময়। এটা অ্যাপ্লিকেশনটা বিভিন্ন ডিপার্টমেন্টের নিয়োগ নীতি নিয়েই তোমরা বলো না কেন, এটা তোমরা দেখেছো। আর এই নিয়োগ প্রক্রিয়া যদি সম্পূর্ণ করে দেওয়া হয় তাহলে তো তাদেরকে চাকরি দিয়ে দিতে হবে, বেতন দিয়ে দিতে হবে, তো সেইগুলা তো আর কোনো মানে থাকে না। সেই জন্য যে অর্থটা তাদের কাছ থেকে নেওয়া হয়, সেই কারণে কিন্তু এই আমলাতন্ত্রের যে পকেটগুলো সেইগুলা গরম হচ্ছে। আর এদিকে আমাদের বেকার ভাই বোনদের কিন্তু ধ্বংসের মুখে ফেলে দেওয়া হচ্ছে। ঠিক আছে, তাদের বয়স উত্তীর্ণ হয়ে যাচ্ছে, তাদেরকে সমাজের একটা, কি বলবো, তাদেরকে তুচ্ছ বলে মনে করা হচ্ছে সমাজের মধ্যে, তাদের কোনো যোগ্যতা নেই এইভাবে বলে দেওয়া হচ্ছে সরাসরি। এটাই দেখা যাচ্ছে। এটা শুধু আমার কথা নয়, এটা বর্তমান সময়ে এই চিত্রটা উঠে এসেছে। কারণ তোমরা অনেক পড়াশোনা করার পর যে তোমাদের যোগ্যতা অনুযায়ী যে চাকরিটা তোমরা পাবে পরীক্ষা দেওয়ার পর, পাশ করার পর, এখন সেটার জন্য তোমাদের রাস্তায় আন্দোলন করতে হচ্ছে। তো এর উপরে আর কি বলবো,
আবার নিজের পকেট থেকে টাকা খরচ করে তোমরা পরীক্ষার জন্য ফি দিয়ে পরীক্ষায় পাশ করে আবার তোমাদের আন্দোলনও করতে হচ্ছে হচ্ছে উপর থেকে। তো আশা করি তোমরা এটা বুঝতেই পারছো যে এখানে আমলাতন্ত্রের যে প্রভাবটা তোমাদের উপর কিভাবে পড়েছে। তো আমলাতন্ত্রের গেরাকলে রাজ্য মন্ত্রিসভা বহু সিদ্ধান্ত ফাইল চাপা পড়ে আছে, তো তাদের কারণেই কিন্তু যে ফাইলগুলো আমাদেরকে দেখানো হয় যে এই ডিপার্টমেন্টে নিয়োগ করানো হবে সেইগুলা কিন্তু এখনো চাপা পড়ে আছে, এখনো কিন্তু সেইগুলাতে ধরা হয়নি বা সেই সিদ্ধান্তগুলোকে সফল করার কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। রাজ্যে ভোট শেষ হলো, মন্ত্রীদের ব্যস্ততা কমে নি। গত 1.5 মাস ধরে বেশ কয়েকজন মন্ত্রী তো মহাকরণমুখও হননি। এখন তো বেশ কয়েকজন মন্ত্রী বঙ্গের ভোট প্রচারে রয়েছেন। আশা করি এটা তোমরা বুঝতেই পারছো। আমাদের পশ্চিমবঙ্গে এখনো ইলেকশন চলছে, তো তারা রোল মডেল হিসাবে সেখানে গিয়েছে। ফলে কিছু মন্ত্রী বা আমলাদের টেবিলে আরো উঁচু হবে ফাইল। তো এটা নিশ্চিত বিভিন্ন সময়ের বিভিন্ন নিয়োগ প্রক্রিয়া বের হয় বা বিভিন্ন সরকারি যে কাজগুলা থাকে তাদের কাছে এখন থাকবে, তো সেইগুলা আর সম্পূর্ণ হবে না। আমরা যাই শুনেছি বিগত 6 থেকে 7 মাসের মধ্যে সেইগুলা এখনো ওই ফাইলের মধ্যেই রয়ে গেছে। আমরা আমরা হয়তো আমাদের মন থেকে এটা বলে নিই যে এগুলা হয়ে যাবে, কিন্তু এগুলাতে কাজ শুরু করার কোনো সিদ্ধান্তই নেওয়া হয়নি। তো এগুলা কিভাবে শেষ হয়ে যাবে, সেটা নিয়োগ প্রক্রিয়াই বলো বা অন্যান্য কাজই বলো। মহাকরণে কান পাতলে শোনা যায় একাংশ আমলা সরকারের সঙ্গে অসহযোগিতা করে চলছে। তো এটাই বুঝতে পারছো তোমরা এখান থেকে যে তারা সবার সঙ্গে থেকেও কিন্তু সবার সঙ্গে নেই। আর তারা সবার সঙ্গে না থাকার কারণে কিন্তু বিভিন্ন কাজে বিভিন্ন দিক দিয়ে কিন্তু বাধা সৃষ্টি হচ্ছে। তো এটা অনেকেই বলবে যে তাদেরকে ছাড়াও তো করা যায়, কিন্তু একটা কাজ যখন 5 জনকে নিয়ে করার সিদ্ধান্ত নেওয়া হয় তখন এখান থেকে 3 জন যদি পিছু পা হয়ে যায় তখন 2 জন দিয়ে এই কাজটা সম্পন্ন হয় না, এটা তোমরাও জানো। তো সিস্টেমটা এই জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। তো একটা কুচক্র সক্রিয় মহাকরণে, তো তোমরা বুঝতেই পারছো এটার কারণ হলো মাননীয় মুখ্যমন্ত্রীর অনেক নির্দেশ কার্যকর হচ্ছে না। এটার কারণ হলো যে আমলাতন্ত্রের প্রভাব কিন্তু বিভিন্ন জায়গায় পড়ছে। সেই কারণে আমাদের মুখ্যমন্ত্রী বা মাননীয় মুখ্যমন্ত্রী যে কথাগুলা বলছেন সেইগুলা কিন্তু সঠিকভাবে বাস্তবায়িত হচ্ছে না। আর এটার পিছনে এই আমলাতন্ত্রের প্রভাব কিন্তু প্রচুর পরিমাণে, এটা আমি বলছি না, এটা সংবাদপত্রের মধ্যে সুন্দর করে দেওয়া আছে। পেছন থেকে কারা কলকাঠি নাড়াচ্ছে তা সহজেই বোধগম্য। তাই তো অনেক নিয়োগ তা আজ পর্যন্ত আর বাস্তবের মুখ দেখেনি। অনেক নিয়োগের পরীক্ষা হলেও ফল প্রকাশ হয়নি। যেমন আমাদের এসটিজিটি আছে, এখনো ফল প্রকাশ হয়নি, কবে হবে এটাও কেউ নিশ্চয়তা দিয়ে বলতে পারছে না বা নিশ্চিত বলতে পারছে না যে এটা কবে হবে বা ঠিক করে বলতে পারছে না। তো তাই তো অনেক নিয়োগ আজ পর্যন্ত আর বাস্তবের মুখ দেখিনি। অনেক নিয়োগের পরীক্ষা হলেও ফল প্রকাশ হয়নি। বিশেষ করে স্বাস্থ্য দপ্তরের উপর আমলাতন্ত্রের ছায়া দিন দিন ডালপালা ছড়াচ্ছে। তো স্বাস্থ্য দপ্তরে আমরা বিগত সময় ধরে অনেক দেখেছি যে ডিপার্টমেন্ট গুলোতে শূন্য পদের সংখ্যা দিন দিন বাড়ছে কিন্তু নিয়োগ হচ্ছে না। তো এটা স্বাস্থ্য দপ্তরের কথা এখানে বলা হয়েছে। আমাদের যে শিক্ষা দপ্তর সেটাতেও এরকম শূন্য পদ আছে, 14,000 শূন্য পদ এখনো আছে, কিন্তু নিয়োগ হয়নি বিগত 6-7 বছরে। 6,000 বা 5,000, 5 বছরে 5,000 নিয়োগ হয়নি, কিন্তু শূন্য পদ আছে 15,000-এর কাছাকাছি। তো এটাই বলার যে এই যে শূন্য পদগুলা কিভাবে সম্পূর্ণ হবে, এটা তোমরাও বুঝতে পেরেছো যে আমাদের যে কাজ করার যে সিস্টেমটা, 1 বা 2 জনকে দিয়ে তো করানো যায় না। এই যে বড় বড় নিয়োগ নীতি, এখানে অনেক মুখের প্রয়োজন হয় বা মাথার প্রয়োজন হয়। তারা যদি পিছু পা হয়ে যায় তাহলে নিয়োগ নীতিগুলা অটোমেটিকলি দূরে সরে যাবে সঠিক সময় থেকে। তো আশা করি তোমরা বুঝতেই পারছো। আর এইগুলা সরে যাওয়ার পিছনে কারণ তো তোমরা বুঝতেই পারছো, আমি প্রথমেই বলেছি যে এটা হচ্ছে বেকারদের কাছ থেকে অর্থ আদায় করা একদিক দিয়ে। কারণ আজকে 4 বছর জেআরবিটি গ্রুপ ডি চলছে, তোমরা বুঝতেই পারছো জেআরবিটি গ্রুপ ডি নিয়োগ হয়নি। তো জেআরবিটি গ্রুপ ডি কত হাজার ক্যান্ডিডেট বা অ্যাসপারেন্ট অ্যাপ্লাই করেছিল, তাদের থেকে কত টাকা নেওয়া হয়েছে, আর এখনো তাদের চাকরির কোনো সিদ্ধান্তই নেওয়া হচ্ছে না। তো এটা বলবো, স্পেশাল এক্সিকিউটিভ আছে, আমাদের ত্রিপুরা পুলিশ আছে, ফায়ার ফায়ার সার্ভিস ডিপার্টমেন্টের আছে, তারপর আমাদের টেট ডিপার্টমেন্টের আছে, টেট টিআরবিটি ডিপার্টমেন্টের, তারপর টিপিএসসি ডিপার্টমেন্টে। আর টিপিএসসি তে তো তোমরা দেখেছো কোটি কোটি টাকা দিয়ে কুয়েশন বিক্রি করছে। যারা পরিশ্রম করছে তারা তাদের যোগ্যতা যাচাই করতে পারছে না, শুধুমাত্র তাদের অন্যদের কাছ থেকে অর্থ নিয়ে ওই যারা প্রিপারেশন নেই তাদেরকে
বা ভালো পড়াশোনা নেই তারা তাদেরকে উপরের সারিতে রেখেছে, এবং যারা অনেকটাই গরিব অংশের মানুষ পরিশ্রম করে পড়াশোনা করে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার চেষ্টা করছে, তারা কিন্তু বঞ্চিত হচ্ছে। আশা করি তোমরা বুঝতেই পারছো জিনিসগুলা। তো এই আমলাতন্ত্র কোন দিকে প্রভাব ফেলছে এটা আশা করি তোমরা সকলেই বুঝতে পারছো। আর এই প্রভাবটা বা এটার যে খারাপ প্রভাব আমাদের বেকার ভাই বোনদের উপর কিভাবে পড়ছে এটা আশা করি বুঝতেই পারছো। সাথে করে তাদের বয়স উত্তীর্ণ হয়ে যাচ্ছে, সঠিক সময়ে সঠিক নিয়োগ হচ্ছে না। তো এটাই তোমাদেরকে এখানে বলার। এই যে নিয়োগ সহ বহু সরকারি সিদ্ধান্ত হিম করে জমেছে, এটা আসলে সরকারি সিদ্ধান্তের সাথে আমাদের বেকার ভাই বোনদের ভবিষ্যৎ, তাদের পরিবার সবকিছুই কিন্তু হিম করে জমে যাচ্ছে। সবাই কিন্তু একটা আশায় বসে রয়েছে যে একটা সরকারি চাকরি হলে বা কোনো কাজ হলে তারপর তারা ভবিষ্যৎ নিয়ে বা তাদের পরিবার পরিজনদের নিয়ে ভাববে। কিন্তু এখন এটাই দেখা যাচ্ছে যে তাদেরকে আমলাতন্ত্র কি করছে, হিমঘরে রেখে দিচ্ছে। তাদের যে সিদ্ধান্ত সেটাকে তো রাখছি, সাথে তাদের সিদ্ধান্তের সাথে আমাদের বলতে গেলে বেকার ভাই বোনদের যে ভবিষ্যৎ বা এই বেকার যে একটা সমাজ সেটাকেই সম্পূর্ণভাবে হিমঘরে রেখে দিচ্ছে। তো এটাই যে বলার এখানে, উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার পরেও আমাদের এত টাকা খরচ করে পড়াশোনা করার পরেও আমাদেরকে আবার রাস্তায় নামতে হচ্ছে আমাদের যোগ্যতা বিচার করার জন্য, এবং আমার যোগ্যতা অনুসারে আমাদের চাকরি না দিয়ে আমাদের আন্দোলনের পর চাকরি দিতে হয়, চাকরিটা পেতে হয়। এটাই বলবো এখানে। তো এখানে তোমরা বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। তো সঠিকভাবে যে নিয়োগ নীতি সেটা তো হচ্ছে না, সাথে আমাদের বেকারদেরকে ঠকানো হচ্ছে। তো এটাই এখানে বলার। এখানে আমি যা যা বলেছি তোমরা তোমাদের মতামতটা কমেন্ট বক্সে জানাতে পারো। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক করবে এবং ভিডিওতে শেয়ার করবে। আর তোমরা সকলেই যারা যারা ভিডিওটা দেখবে সকলেই আশা করি একটা করে কমেন্ট করে তোমাদের মতামতটা জানাতে পারো। আমি চাই তোমরা সকলেই তোমাদের মতামতটা এখানে বলে যাও। আমি যে কথাগুলো বললাম সেটা কতটুকু ঠিক বা তোমাদের মতামতের সাথে কতটুকু মিললো এটা তোমরা এখানে বলে যাও, এটাই আমি চাই। আর এই ভিডিওটা সকলের মধ্যে শেয়ার করবে। এবং তোমরা যারা যারা নতুন এই চ্যানেলে প্রথমবার ভিডিও দেখছো, তোমরা যারা যারা আজ প্রথমবার চ্যানেলে ভিডিও দেখছো, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে এমনই কোনো গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে।